আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, বেঁধে দিলেন কঠিন শর্ত। বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের সাথে পরাজয়ের রাগ মিষ্টির উপর ঝাড়ল ভারত। এবার বিস্তারিত। মানবজমিনের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছে। জামাতে ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক এর আহ্বান তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে। ইতোমধ্যেই 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায়, সংকট ঘনীভূত হচ্ছে। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। মানবজমিন জানতে পেরেছে, বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন। এছাড়াও ওই দিনই অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এইমাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। চতুর্মুখী চাপে তীব্র অভিমান নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগ করবেন বলে জানান, কিন্তু উপদেষ্টাদের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এবার ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার দেওয়া পোস্টে ইলিয়াস জানান, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়াতে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে। অন্যদিকে রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানা উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামাত ইসলামের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামাত ইসলামের নেতাদেরকে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামাত ইসলামের নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, 7:30টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামাত ইসলামের আমির সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রতি। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকের রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত বছর 5 আগস্ট সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যাওয়ার 3 দিন পর 8 আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এর 9.5 মাস পর্যন্ত নির্বাচন নিয়ে বিএনপি ও অভ্যুত্থানের নেতাদের দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভিন্ন অবস্থান ও ঢাকা দক্ষিণের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলনের মধ্যে পাল্টা বক্তব্যের ঘটনা ঘটে। দুই পক্ষই কিছু উপদেষ্টাদের পাল্টাপাল্টি পদত্যাগ দাবি করে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে সেনানিবাসের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছেন বলে খবর এসেছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান নাহিদ, যিনি এনসিপির দায়িত্ব নিতে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার থেকে
পদত্যাগ করেন। নাহিদের পর সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন বৈঠক করে জামাত ইসলামী। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর দলটির আমির শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয় নিয়ে আলোচনার মধ্যেই শুক্রবার এক ফেসবুক পোস্টে তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। সেই সঙ্গে নির্বাচন ও বিভিন্ন প্রসঙ্গে সেনাপ্রধানের সাম্প্রতিক শক্তিশালী বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৈয়ব, যদিও কিছুক্ষণ পর তিনি ফেসবুকে দেয়া পোস্টটি সরিয়ে ফেলেন। যখন আদর্শবাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে গত আগস্টে ক্ষমতাচ্যুত করা হয়, তখন দেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। কিন্তু প্রায় 9 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের জন্য জনমত প্রবাহ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার ভোট প্রক্রিয়া বিলম্বিত করায় মানুষের মধ্যে হতাশা বেড়েছে। এখন দেশটির খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত এই ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য একটি নিরপেক্ষ এবং শক্তিশালী পথ প্রদর্শক বলে মনে করা হচ্ছিল, যিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করবেন। সহিংস পরিস্থিতির মধ্যেই তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার সহযোগীরা বলছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে গঠিত একটি নতুন জোট তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে খুব ধীরে এগোচ্ছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডক্টর ইউনূস হুমকি দিয়ে বলেছেন, রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে তিনি পদত্যাগ করবেন। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ডক্টর ইউনূস ইতোমধ্যে পদত্যাগ পত্রের খসড়া লিখে ফেলেছিলেন। তবে অন্য উপদেষ্টারা তাকে বোঝান যে তার পদত্যাগ বাংলাদেশকে আরও অস্থিতিশীল করবে। সেই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান নির্বাচন নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ডক্টর ইউনূসকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় ক্লান্ত হয়ে পড়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাথে ভারতের বৈরিতা আজকের নয়, ঐতিহাসিক। এবার সেই বৈরিতা থেকেই প্রতিদ্বন্দ্বী দেশটির প্রতি ঘৃণা প্রকাশ করে নিজেদের মিষ্টির নামেও বদল আনল ভারত। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। শুক্রবার 23 মে এক্সপ্রেস নিউজের ওই প্রতিবেদনে দাবি করা হয়, মিষ্টির নাম পাকিস্তানের নামের সাথে মিলে যাওয়ায় তা বদল করেছে ভারত। প্রতিবেশী রাষ্ট্রের কাছে সামরিক বিপর্যয়ের পর তাদের প্রতি ঘৃণা থেকেই এমনটি করা হয়েছে বলে দাবি করা হয়। সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের দুটি প্রসিদ্ধ মিষ্টির নাম মেসো পাক ও মতি পাক। ভারত মিষ্টি দুটির নাম থেকে পাক শব্দ ফেলে দিয়েছে এবং এর বদলে সেগুলোর নতুন নাম দিয়েছে মেসোশ্রী ও মতিশ্রী। পাকিস্তানি মিডিয়াগুলো বলছে, ভারত মিষ্টির নাম বদলের সিদ্ধান্তটি এমন সময় নিল যার মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে অপারেশন বুনিয়ানুম মারসুসে দেশটি পরাজয়ের মুখোমুখি হয়েছে। পাকিস্তানি বিশ্লেষকরা দাবি করছেন, মিষ্টির নাম থেকে পাক শব্দ বাদ দেওয়ার এই যে পদক্ষেপ ভারতীয়রা নিয়েছে তা তাদের মানসিক প্রতিবন্ধকতা ও দুর্বলতার প্রকাশ। একই সাথে এটি তাদের অসহায়ত্ব বটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রাও এই বিষয়টির তীব্র সমালোচনা করছেন। তারা বলছেন, এমনিতেই সামরিক ক্ষেত্রে পরাজিত হয়েছে, এখন আসছে মিষ্টির নাম বদলে বিনোদন দেওয়ার জন্য। আর পাকিস্তানি অনলাইন অ্যাক্টিভিস্টরা বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলছেন, নাম বদল লেনে সে হাকিকত নেহি বদলি, মানে শুধু নাম বদলালেই মূল বদলে যাবে না। পাকিস্তানকে এক ফোঁটাও পানি দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরের দেশনোকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। মোদী বলেন, পাকিস্তান ভারতের নদী থেকে পানি পাবে না। এ সময় সিন্ধু পানি চুক্তির স্থগিতাদেশ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান যদি উগ্রবাদকে প্রশ্রয় দিতে থাকে এবং তা ভারতে তা রফতানি করতে থাকে, তাহলে পরিশেষে তারা ভিক্ষা করতে বাধ্য হবে। তিনি আরও বলেন, ভারতীয়দের রক্ত নিয়ে খেলা করলে পাকিস্তানকে এর চড়া মূল্য দিতে হবে। এটি ভারতের সংকল্প। বিশ্বের কেউ আমাদের এই প্রতিশ্রুতি থেকে বিরত রাখতে পারবে না। উল্লেখ্য, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পর 12 দিন হতে চলেছে। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। সেই হামলার প্রায় 15 দিন পর ভারত সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার উপরে থাকা 9টা লক্ষ্যবস্তুকে নিশানা করে সামরিক অভিযান চালায়। এরপর উভয় পক্ষের নানা পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এখনও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমে যায়নি। দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির মধ্যে ভারতকে দেওয়া $21 মিলিয়ন টাগ বোট নির্মাণের কার্যাদেশ বাংলাদেশ বাতিল করেছে বলে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে, গত বছরের কার্যাদেশ অনুযায়ী 800 টন ওজনের একটি সমুদ্রগামী অত্যাধুনিক টাগ বোট
নির্মাণের কথা ছিল কলকাতা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা জাহাজ নির্মাণ কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের। বাতিল হওয়া চুক্তিতে 61 মিটার দৈর্ঘ্যের টাগ বোটের নকশা নির্মাণ এবং 24 মাসের মধ্যে সরবরাহের বিষয় ছিল। পূর্ণ বোঝাই অবস্থায় এই টাগ জাহাজের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 24 কিলোমিটার ঘন্টা হওয়ার কথা ছিল। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে 2023 সালের কার্যকর হওয়া $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণের অধীনে এটাই ছিল প্রথম বড় চুক্তি। গত বছরের জুলাইয়ে ঢাকায় প্রতিরক্ষা মহাপরিদপ্তরের নৌবাহিনী উইং ও গার্ডেন রিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মধ্যে এই চুক্তি হয়। চুক্তি বাতিলের খবরের বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য জানার চেষ্টা করছে bdnews24.com। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর বাংলাদেশের 4 দিনের সফরের সময় এই চুক্তি হয়েছিল, যেখানে প্রতিরক্ষা সম্পর্কে আরও সুদৃঢ় করা এবং সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের কথা বলা হয়েছিল। গত বছরের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। কয়েক বছর আগে প্রথমবারের মতো চীন থেকে ডিজেল চালিত ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহ করে বাংলাদেশ। বেইজিংয়ের কৌশলগত প্রভাব বৃদ্ধির বিপরীতে এরপর বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কে জোরদার করেছিল ভারত। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই বছরের শুরুতেই বলেছিলেন, ভারত ও বাংলাদেশ একে অপরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে এবং উভয় দেশের মধ্যে কোনো ধরনের শত্রুতা কারো জন্য মঙ্গলজনক নয়। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। বিশ্বজুড়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা হিসেবে স্টারলিংক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন অ্যারোস্পেস কোম্পানি স্পেস এক্স এটিকে অপারেট করে। এই মুহূর্তে ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা জুড়ে বিশ্বের শতাধিক দেশে স্টারলিংকের পরিষেবা পাওয়া যাচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে। তবে স্টারলিংকের সেবা কার্যক্রম শুরুর পর এটি নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে মানুষ। চলুন জেনে নিই স্টারলিংকের পরিষেবা নিয়ে খুঁটিনাটি। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুরুতে স্টারলিংক 2টি প্যাকেজ দিয়ে শুরু করেছে, স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ 6,000 টাকা, রেসিডেন্স লাইটের খরচ 4,200 টাকা। সেটআপ যন্ত্রপাতির জন্য 47,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি 300 Mbps পর্যন্ত গতির আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। ঘরে বসে স্টারলিংকের সংযোগ কিভাবে পাবেন? স্টারলিংক ইন্টারনেটের পুরো প্রক্রিয়া 3টি জিনিস গুরুত্বপূর্ণ: গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট ও রিসিভার অ্যান্টেনা। স্টারলিংক সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও কেবল। এটি সেটআপ করা অত্যন্ত সহজ। প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইটের ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখ করে স্থাপন করতে হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে স্টারলিংকের সংযোগ পাবেন? বাংলাদেশে এখনও স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন তৈরি হয়নি। এজন্য যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেসিডেন্সিয়াল ও রোম নামে 2টি অপশন পাবেন। রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে। তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনও দেয়নি। এখানে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর চেক আউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য, টাকা পরিশোধ করতে হবে। পরে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংকে 30 দিনের একটি ট্রায়াল অপশনও রয়েছে। পরবর্তীতে গ্রাহক সন্তুষ্ট না হলে পুরো টাকা রিফান্ড নিতে পারবেন। তবে বাংলাদেশে এই সুযোগ এখনই আসছে কিনা তা জানতে আর একটু সময় লাগতে পারে। এবার খেলার খবর। উড়ন্ত রিশাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে চ্যাম্পিয়ন ইসলামাবাদকে 95 রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের PSL এর ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। বল হাতে 34 রানে 3 উইকেট শিকার করেছেন বাংলাদেশি লেগ স্পিনার। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর। এর আগে শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করে 8 উইকেটে 202 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাহোর। পরে জবাবে মাঠে নেমে 15.1 ওভারে 107 রানে অল আউট হয় ইসলামাবাদ। ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরিতে 8 উইকেটে 202 রান তোলে লাহোর। তবে শুরুটা ভালো করতে পারেনি সাকিব আল হাসান, শূন্য রানে ফিরেছেন সাজঘরে। লাহোরের হয়ে ব্যাট হাতে 2 ম্যাচ খেললেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশি দলের সাবেক অধিনায়ক। আর রিশাদ শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে 2 বলে খেলে 5 রান করে দলীয় রানটা 200 পার করেন। ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ 33 রান করেন সালমান আলী আগা। শাদাব খান 14 বলে 26, বাকিদের কেউই 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে ম্যাচটাকে 1 পেশে বানিয়ে দেন লাহোরের বোলাররা। 16তম ওভারের প্রথম বলেই হায়দার আলীকে আউট করে জয় নিশ্চিত করেন শাহিন শাহ আফ্রিদি।
প্রিয় দর্শক, শেষ করছি FAB টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।